হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি সনাতন প্রামাণিক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব একটা ভিন্ন ধরনের টপিক নিয়ে। ভিন্ন ধরনের হলেও এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক আমাদের বর্তমান সময়ে। আমরা এই ডিজিটাল যুগে এসে বিভিন্ন ডিভাইস ইউজ করি, স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাব। সেগুলোর মাধ্যমে আমরা হোয়াটসঅ্যাপ, ইমেইল, ফেসবুক, লিঙ্কডইন অথবা আরও যে সোশ্যাল মিডিয়াগুলো আছে ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, তো এই সমস্ত জায়গায় ইউজ করি আর কি। এগুলো এই মিডিয়ামগুলো ইউজ করে বিভিন্ন ধরনের কমিউনিকেশন করি। তো এই কমিউনিকেশন করতে গিয়ে ইদানিংকালে অনেক ধরনের প্রবলেমে পড়ছি আমরা। বিভিন্ন ধরনের অ্যাটাকের সম্মুখীন হচ্ছি, যার ফলে আমাদের আর্থিক ক্ষতি থেকে শুরু করে ব্যক্তিগত বিভিন্ন তথ্যগুলো বেহাত হয়ে যাচ্ছে। তো সেই দিক থেকে চিন্তা করেই আজকের ভিডিওটা তৈরি করা। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলো ছোট্ট করে উপস্থাপন করব, সেই রকম বিষয়গুলো নিয়ে। সো এটা একটা বিশাল ধরনের একটা নেটওয়ার্ক, সাইবার সিকিউরিটির বিষয়গুলো। তো টোটাল বিষয়গুলো আসলে একটা ভিডিওতে নিয়ে আসা সম্ভব না। আমরা সেই সাইবার সিকিউরিটির একটা ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফিশিং অ্যাটাক। সো চলুন আমরা চলে যাই, দেখি যে ফিশিং অ্যাটাকটা কী বা কীভাবে হয় এবং সেখান থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি। সো ফিশিং অ্যাটাকটা নর্মালি শুনলেই মনে হয় যে মাছ ধরা, তাই না? মাছ ধরার কথাটা প্রথমেই চলে আসে, ফিশিং। যদিও এটার স্পেলিংটা ডিফারেন্ট, বাট মাছ ধরার যে বিষয়টা এরকম। এই ফিশিংটা, অনলাইন ফিশিং যেটা বলে বা সাইবার সিকিউরিটি থ্রেটের যে ফিশিংটা, সেটাও কিছুটা এরকমই। যেমন মাছ ধরার ক্ষেত্রে আমরা কি করি, বড়শি দিয়ে মাছ ধরার ক্ষেত্রে আমরা একটা বড়শিতে টোপ ফেলি মাছকে আকর্ষণ করার জন্য। মাছ ওই টোপটা দেখে এসে বড়শিতে ওঠে, তখন আমরা মাছটা ধরি, তাই না? সো অনলাইন ফিশিংটাতেও ওই রকমই বিষয়টা, যে যারা হ্যাকার আছে, যারা দুষ্ট প্রকৃতির লোক আছে অনলাইনে, তারা সবসময় ঘাপটি মেরে বসে থাকে এই ধরনের মানুষজনকে অ্যাটাক করে তাদের কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে নেওয়া, অথবা তাদের ফাইন্যান্সিয়াল ডেটা নিয়ে নেওয়া, ক্রেডিট কার্ডের ইনফরমেশন নিয়ে নেওয়া এবং তাদেরকে একটা ক্ষতির সম্মুখীন করা। সেটা হতে পারে আর্থিক, হতে পারে মানসিক, বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। সো ফিশিংটা কীভাবে হয়? নর্মালি ফিশিংগুলো যেটা হয় যে ইমেইলের মাধ্যমে হয়, মোবাইল ফোনের মাধ্যমে হয়, সেখানে অথবা ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ অথবা আপনার টেক্সট মেসেজ, এই মাধ্যম দিয়েও কিন্তু ফিশিংটা হতে পারে। সো মেইনলি আমরা বেসিক্যালি হচ্ছে যারা এই ধরনের অফিসিয়াল জব করেন তারা ইমেইলের মাধ্যমে ফিশিংয়ের শিকার হন। আর যারা অন্যান্য পার্সন আছেন তারা হচ্ছে এই ধরনের সোশ্যাল যে মিডিয়াগুলো সেগুলোর মাধ্যমে ফিশিংয়ের অ্যাটাক হন। ফিশিং করলে পরে আমরা কী ধরনের রিস্কে পড়ি? নর্মালি ফিশিংয়ের ফলে আমরা আমাদের পার্সোনাল ডাটাগুলো বেহাত হয়ে যেতে পারে। আমাদের ক্রেডিট কার্ড যদি আমরা ইউজ করে থাকি, ক্রেডিট কার্ডের ইনফরমেশানগুলো বেহাত হয়ে যেতে পারে। আমরা যদি ব্যাঙ্ক ট্রানজ্যাকশানগুলো ফ্রিকোয়েন্ট করি, যারা ধরেন ব্যাঙ্ক ট্রানজ্যাকশান করে অনলাইনে অনেক বেশি, তারা এইটার জন্য ভালনারেবল পজিশনে আছে। তাদের ইনফরমেশানগুলো তাদের ওই হ্যাকারদের কাছে চলে গেলে অথবা তারা ফাইন্যান্সিয়ালি অনেক লসের সম্মুখীন হবে বা ক্ষতির সম্মুখীন হবে। তো এই ধরনের রিস্কগুলো নর্মালি ফিশিং থেকে হয়। এছাড়াও যারা কর্পোরেট লেভেলে ফিশিং করে, দেখা গেলো যে কোনো সিইও বা ওই ধরনের বড় কোনো ব্যক্তিকে টার্গেট করে যখন ফিশিং করে, তখন ওই সমস্ত বিষয়ে দেখা গেলো যে কোম্পানির বড় কোনো স্ট্র্যাটেজিক ইনফরমেশানগুলো নিয়ে নেওয়ার জন্য করে। তো এই ধরনের বিষয়গুলো নর্মালি ফিশিংয়ের ক্ষেত্রে ঘটে, বা এই ধরনের ক্ষেত্রে এইগুলো হচ্ছে ফিশিংয়ের রিস্ক। মানে আপনার ইনফরমেশানগুলো বেহাত হতে পারে অথবা আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। সো আমরা কিভাবে ফিশিংটাকে রুখে দিতে পারি বা ফাইন্ড আউট করতে পারি? প্রথমে তো ফাইন্ড আউট করা, তারপরে রুখে দেওয়া। সো এইটার ক্ষেত্রে বেসিক্যালি যে মেথডটা ফলো করা হয় সেটা হচ্ছে স্টপ মেথড। স্টপ মেথডটা কী আমরা একটু দেখি, চলুন। স্টপ মেথডটা হচ্ছে যে সাসপিসিয়াস কিনা, যে ট্রানজেকশানটা বা যে কমিউনিকেশানটা আপনার কাছে করা হলো, নট ট্রানজেকশান, কমিউনিকেশানটা, সেটা ইমেল হোক, হোয়াটসঅ্যাপ হোক, এসএমএস হোক বা সোশ্যাল মিডিয়াতে হোক, সেটা সাসপিসিয়াস কিনা। যদি আপনার কাছে মনে হয় যে সাসপিসিয়াস, তখন সেটা ভালো করে দেখতে হবে। আবার এরকম হতে পারে যে আপনাকে কোনো একটা জায়গায় ক্লিক করতে বলছে, যদি দেখেন যে আপনাকে ফোর্স করছে ক্লিক করার জন্য, সেইটাও কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে এই জায়গাটাতে। আবার এটা এরকম হতে পারে যে আপনাকে কোনো খুবই মজার কোনো কিছু অথবা আকর্ষণীয় কোনো কিছু অফার করছে, সেই জিনিসগুলো কিন্তু এইটাও কিন্তু ফিশিং হতে পারে। সো এখানে একটু সতর্ক থাকা। আবার
আপনাকে এমন কোনো বিষয় বলতেছে যে খুব তাড়াতাড়ি আপনার কোনো কিছু করতে হবে। যেমন ধরেন একটা যদি উদাহরণ দেই যে আজকে হঠাৎ করে আপনি কোনো জায়গায় বসে আছেন বা কোনো আড্ডায় আছেন, হঠাৎ করে আপনি একটা টেক্সট পেলেন যে আপনার আ ই ক্রেডিট কার্ডের ইনফরমেশনটা এখনই দেন, না হলে পরে আপনার হয়তোবা ক্রেডিট কার্ডের স্টপ করে দিবে বা বন্ধ করে দিবে ক্রেডিট কার্ডটা। অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্টের কোনো একটা ইনফরমেশন দিয়ে আবার আপনাকে বলল যে আপনি এই ব্যাংক ইনফরমেশনটা আপডেট করেন। আজকের মধ্যে আপডেট করতে হবে, নতুবা আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রবলেম হবে। এইরকম ধরনের যদি ইনফরমেশনগুলো দেয়, আপনি হঠাৎ করে দেখলো যে প্যানিক হয়ে যেতে পারে। অনেক, অনেক ক্ষেত্রে প্যানিক হয়। যদিও এটা প্যানিকের হারটা অনেক কম। ১০০ জনকে যদি এরকমভাবে তারা টার্গেট করে, হয়তোবা ১-২ জন এরকমভাবে অ্যাটাকে আরকি সায় দেয় আরকি। মাছের মতো আপনি প্রচুর মাছ থাকে পুকুরে, ২-১ টা মাছ ওঠে। সো এইরকম আরকি। ২-১ জন যদি তাদেরকে তাদের আরকি এই যে টোপটা গেলে তাহলেই তো তাদের লাভ, তাই না? সো উম এখানে যে বিষয়টা হচ্ছে যে স্টপ মেথড। স্টপ মেথডে হচ্ছে সাসপিসিয়াস কিনা, টেলিং ইউ টু ক্লিক কিনা, অফারিং সামথিং অ্যামেজিং, অথবা পুশিং ইউ টু অ্যাক্ট কুইকলি। এই যে স্টপ মেথড, এই স্টপ মেথডের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এটা ফিশিং কিনা। আরও কিভাবে ফিশিং অ্যাটাক হতে পারে আমরা একটু দেখি, চলুন। অনেক ক্ষেত্রে ইমেইলের ক্ষেত্রে আমরা দেখি যে স্পেলিং এবং গ্রামারের অনেক মিসম্যাচ থাকে, প্রবলেম থাকে, বা ভুল থাকে। সেই জিনিসগুলো একটু খেয়াল করে দেখতে হবে। যেমন এরকম ইমেল আসতে পারে আপনাকে, আপনার নামটাকে অ্যাড্রেস না করে হয়তোবা বলতে পারে যে ডিয়ার ইউজার অ্যাকাউন্ট অর সামথিং, যে আপনার অপরিচিত যখন কেউ আপনাকে পাঠাবে, তখন হয়তোবা আপনার নামটা বলবে না, ডিয়ার ইউজার অর সামথিং এরকম কিছু লিখবে। আবার এখানে যদি আমরা এই ইমেলটা একটু দেখি, দেখেন এইখানে আপনাকে একটু বলছে যে অল ইউ নিড টু ক্লিক রিপ্লাই অ্যান্ড ফিল দি কলাম বিলো। সো আপনাকে একটা ক্লিক করার জন্য আপনাকে একটু পুশ করতেছে, এটাকে একটু খেয়াল করলেই আমরা বুঝতে পারবো। আবার ক্লিক সেন্ড, সো এই যে এই জায়গাগুলো হাইলাইট করা আছে, এই জায়গাগুলো একটু ভালো করে দেখেন যে এইখানে আপনাকে একটু পুশ করছে, অথবা আপনাকে একটু তাড়া দিচ্ছে এই কাজগুলো করার জন্য। আপগ্রেড ইউর অ্যাকাউন্ট, এই যে হাইলাইটেড বিষয়গুলো একটু খেয়াল করেন। তো এইরকমভাবে আসবে ইমেলটা, যেন আপনি ওইটাতে একটু প্যানিকড হয়ে যান যে আমার আসলে অ্যাকাউন্টগুলো হয়তো ব্লক করা হয়ে যাবে আমি যদি এটা না করি। তারপরে আপনার কাছ থেকে ইউজার আইডি, পাসওয়ার্ড, ফোন এই সমস্ত ইনফরমেশনগুলো নেবে। অথবা অনেক ক্ষেত্রে এখন টু ওয়ে অথেন্টিফিকেশন থাকার ফলে আমরা ওটিপি পাই মোবাইল ফোনে হয়তোবা অনেকেই, অথবা ইমেইলে। ওই ক্ষেত্রে ওটিপিও চাইতে পারে। সো এইরকম ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট বিষয় ফিশিং এর, হ্যাঁ? এগুলো আমরা খেয়াল রাখবো। এরপরে আর কি হতে পারে, আমাদের যেটা হচ্ছে যে ইমেল অ্যাড্রেস, যেটা নর্মালি যে ডোমেইন থেকে ইমেলগুলো আসার কথা, আপনার যেটা পরিচিত ডোমেইন, সেখানে দেখা গেলো যে ১টা ২টা ক্যারেক্টার, ডিফারেন্ট ক্যারেক্টার দিয়ে আপনাকে ইমেল করবে। আপনি নর্মালি বুঝতে পারবেন না। হয়তোবা আপনি অ্যামাজন থেকে কোনো কেনাকাটা করছেন, দেখেন এখানে এই উদাহরণটা যদি আমরা দেখি যে amazon.com প্রাইম একদম সুন্দর করে অ্যামাজনের মতো করে দিয়েছে, লোগো-টোগো সবকিছু ইউজ করেছে। কিন্তু আমরা যদি খেয়াল করে দেখেন যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছে, সেটা কিন্তু আসলে অ্যামাজনের না। আমরা যদি পড়ি দেখি অ্যামাজন আপডেট অ্যাট এফিক্যাসিয়াস, একটু মানে মানে কি লিখেছে বোঝা যাচ্ছে না। সো অ্যামাজনে নরমালি তো এরকম ইমেল অ্যাড্রেস হওয়ার কথা না, তাই না? সো আমরা ইমেল অ্যাড্রেসের এটার পাশাপাশি যদি মাস্কিং করা না থাকে ইমেল অ্যাড্রেসগুলো, এইটা কিন্তু আমরা দেখব। নরমালি যদি মাস্কিং করা থাকে তাহলে নরমাল ইউজারের জন্য একটু ডিফিকাল্ট হয়। বাট মাস্কিং করা না থাকলে আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যে আসলে ইমেলটা কোথা থেকে আসছে, .xyz। সো এইরকম জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সো অ্যামাজনের ইমেল অ্যাড্রেস তো নরমালি এরকম হবে না, তাই না? ধরেন আপনার কাছ থেকে আপনার কোম্পানির কোনো ইমেল আসছে, অথবা আপনার ডোনারের কোনো ইনফরমেশন আসছে বা ইমেল আসছে। সেখানে ডোনারের যে ডোমেইনটা, সেই ডোমেইনটা থাকার কথা। সেখানে যদি একটু গুগলান তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে কোন ডোমেইন থেকে আসছে ইমেলটা। এরপরে আরো কিভাবে হতে পারে আমরা একটু দেখি, চলেন যে অ্যাকাউন্ট ক্লোজিং এর থ্রেট, আপনার অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে এরকম কোনো কিছু বিষয়, যে এটা যদি না করা হয় তাহলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। যেমন এখানে একটা মেসেজ আসছে, দেখেন আপডেট দ্য এক্সপায়ারি ডেট অ্যান্ড সিভিভি কার্ড ইনফরমেশন, এটা হচ্ছে ক্রেডিট কার্ডের ইনফরমেশন অথবা আপনার ব্যাংক ইনফরমেশনগুলো চাচ্ছে। ফর ইউর এমএক্স কার্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল সো ইউ ক্যান কন্টিনিউ ইউজিং ইট উইথ ইউর অ্যাকাউন্ট, তাই না? আপনাকে একটা তাড়া দিচ্ছে, থ্রেট দিচ্ছে যে তুমি যদি এটা না করো তাহলেই তোমার অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে যাবে, অথবা সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। সো আপডেট পেমেন্ট অ্যাকোয়ারিং সেন্সিটিভ ইনফরমেশন, আপনার কাছ থেকে সেন্সিটিভ ইনফরমেশনগুলো চাচ্ছে। আবার সুন্দর করে লিখছে, দেখেন উই আর হেয়ার টু হেল্প ইফ ইউ নিড ইট, ভিজিট দি হেল্প সেন্টার ফর মোর ইনফো অর কন্ট্যাক্ট আস।
নরমালি এই জিনিসগুলো লেখে ট্রাস্টের জন্য, আপনাকে বিশ্বাস দেওয়ার জন্য। আপনি দেখা গেল যে এই ভিজিট সেন্টার, হেল্প সেন্টারে ক্লিক করবেন অথবা কন্ট্যাক্ট আসে ক্লিক করবেন, দেখা গেল সেই সাইটেই যাচ্ছে না। এরকম নরমালি এগুলো ঘটনাগুলো ঘটে থাকে। বাট আপনি যখন এই আপডেট পেমেন্টে ক্লিক করবেন, আপনার ইনফরমেশনগুলো হয়তো বেহাত হয়ে যাবে। অথবা সেখানে গিয়ে যদি কোনো ফর্ম পূরণ করেন, তখন সেই ইনফরমেশনগুলো কিন্তু আপনি ওই যে লুকায়িত দুষ্ট আছে, সেই দুষ্টকে দিয়ে দিলেন। এরপরে একটা মেসেজ দেখেন, উই আর আনএবল টু প্রসেস ইউর লেটেস্ট বিল, ইন অর্ডার টু অ্যাভয়েড ফিস আপডেট ইউর বিলিং ইনফরমেশন ভায়া একটা লিঙ্ক দিয়ে দিয়েছে। আপনি যখন এই লিঙ্কে ক্লিক করবেন, আপনার ইনফরমেশনগুলো গেল। অথবা সেই ইনফরমেশনগুলো যদি নাও যায়, সেখানে দেখা গেলো যে যারা ঠিক মতো বুঝবে না, এই লিঙ্কে গিয়ে আপনার ইনফরমেশনগুলো দিবেন। সো তারপরে আপনার দেখা গেলো যে আপনি ব্যাংকের ইনফরমেশন দিয়েছেন, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা নাই। ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিয়েছেন, সেই ক্রেডিট কার্ড দিয়ে অনেক ট্রানজ্যাকশন করে ফেলছে অনলাইনে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করলে তো আবার ওটিপিও আসে না। সো এই বিষয়গুলো ঘটে যেতে পারে। সো সাবধান। এইভাবে আমরা ধরতে পারি। সো কিভাবে আমরা ফিশিং অ্যাটাক থেকে বাঁচতে পারি? সো আমরা এখানে ৩টা রুল আলোচনা করব, যেটা যদি সবসময় আমরা মাথায় রাখি, নরমালি ফিশিং অ্যাটাক থেকে বাঁচতে পারবো। খুব সফিস্টিকেটেড অ্যাটাক হলে সেটা হয়তোবা আমরা বাঁচতে পারবো না, বাট নরমাল অ্যাটাকগুলো থেকে বাঁচতে পারবো। সো কি সেটা একটু দেখে নিই, চলুন। প্রথমটা হচ্ছে স্টপ অ্যান্ড থিঙ্ক বিফোর ক্লিকিং এনি লিঙ্ক অর অ্যাটাচমেন্ট। আপনার ইমেল হোক, এসএমএস হোক, হোয়াটসঅ্যাপ হোক, যেখানেই হোক, যে মিডিয়ামে হোক, যখনই কোনো লিঙ্ক আসবে অথবা কোনো অ্যাটাচমেন্ট আসবে, সেখানে ক্লিক করার আগে অবশ্যই দ্বিতীয়বার ভাববেন। একবার না, দ্বিতীয়বার ভাববেন যে এটা আসলে কী জিনিস। আমরা এখন ইদানিং অনেক ক্ষেত্রে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে একটা পাই যে তুমি অ্যামাজন থেকে এত গিফট পেয়েছো, তুমি বিকাশ থেকে এত গিফট পেয়েছো, অথবা দারাজ থেকে এই গিফট পাইছো। এরকমভাবে অনেক লিঙ্ক চলে আসে, আমরা না বুঝে সেই লিঙ্কগুলো শেয়ার করি, ক্লিক করি, অনেক কিছু করি। অনেকে অবুঝ আছে। আমিও ইদানিং অনেকগুলো পেয়েছি এরকম। আমি তাদেরকে নিষেধ করেছি যে এগুলো শেয়ার করো না, অথবা তোমরা নিজেরাও এটাতে ক্লিক করো না, তোমার ইনফরমেশনগুলো বেহাত হয়ে যাবে। সো এটা হচ্ছে প্রথমটা, হচ্ছে স্টপ অ্যান্ড থিঙ্ক। মানে আপনাকে এটা থামতে হবে কোনো কিছুতে ক্লিক করার আগেই। চিন্তা করতে হবে যে আসলে কিসে ক্লিক করছেন আপনি। এরপরে ইফ থিংস লুকস ফিশি, যদি এটা মনে হয় যে কোনো একটু যদি মনে হয় সন্দেহ জাগে এইটা কোনো বিষয়ে, এই লিঙ্কগুলো বা এই অ্যাটাচমেন্টগুলো বিষয়ে, সেটা নিয়ে আপনি কি গুগল করতে পারেন, দেখতে পারেন যে সেন্ডার আপনাকে পাঠিয়েছে সেটা অথেন্টিক কিনা, বা অন্য কোনো সেপারেট মিডিয়ামের মাধ্যমে সেটাকে ভেরিফাই করার চেষ্টা করবেন। চেষ্টা করে কনফার্ম হয়ে নেওয়ার চেষ্টা করবেন যেন সেটা ঠিক আছে কিনা। অ্যান্ড থার্ড হচ্ছে যে যদি কোনো সন্দেহ জাগে, এটাকে বাদ দিয়ে দেন, দরকার নাই তো। কারণ হচ্ছে যে আপনি একমাত্র ডিফেন্স। আপনি যদি একবার ক্লিক করে দেন, আর কেউ এখানে বাঁচাতে পারবে না আপনাকে। হ্যাঁ, আপনার ইনফরমেশন যদি তার হাতে চলে যায়, আপনার ক্রেডিট কার্ডের ইনফরমেশন চলে গেল, সো আপনার টাকা গেল। আপনার ফেসবুকের ইনফরমেশন আপনি দিয়ে দিলেন, লিঙ্কডইনের ইনফরমেশন আপনি দিয়ে দিলেন, অথবা আপনার পার্সোনাল ইনফরমেশন দিয়ে দিলেন, সো আপনি আপনার তথ্য অন্যের হাতে দিয়ে দিলেন। সো সাবধান। আপনার যদি যখনই কোনো সন্দেহ জাগবে, দরকার কি, বাদ দিয়ে দেন, ক্লিক করেন না। এমন না যে ওটাতে ক্লিক না করলে আপনার অনেক কিছু সমস্যা হয়ে যাবে। ব্যাংক কখনোই আপনার কাছ থেকে এই ধরনের তথ্য চাইবে না, অথবা অন্য ইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলো, ব্যাংক সবসময় আপনাকে দেখবেন এসএমএস দিচ্ছে অথবা ইমেল করছে, এইসব ব্যাপারে সতর্ক করছে। কখনোই তারা এই ধরনের ইম্পর্টেন্ট যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশনগুলো অথবা আপনার ওটিপি, সিভিভি, এই জিনিসগুলো চায় না। সো বি কেয়ারফুল। এই জিনিসগুলো যারাই চাইবে, যে নাম্বার থেকেই হোক, তাদেরকে বাদ দিয়ে দিন, ব্লক করে দিন, আপনি সেফ থাকবেন। অ্যান্ড ফাইনাল ওয়ার্ডস, এতক্ষণ যা বললাম এই সমস্ত কিছুর একটা যদি সামারি করি, সচেতন হন, জানুন এই বিষয়গুলো নিয়ে, অনলাইন ফিশিংগুলো নিয়ে, বিভিন্ন সাইবার সিকিউরিটি ইস্যুগুলো নিয়ে। অনলাইনে অনেক কন্টেন্ট আছে, আপনি গুগল করুন। আপনার ব্যাংক থেকে যে এসএমএসগুলো আসছে অথবা ইমেলগুলো আসে, সেগুলো পড়ুন, সেখানে ডিটেইল বলা থাকে। অথবা আমাদের গভর্নমেন্টের তরফ থেকে অনেক সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস নিয়ে অনেক মানে মেসেজ দেওয়া হয়, সেইগুলো পড়ুন। সো এগুলো জানতে হবে, জানলেই সেফ থাকতে পারবেন। বাঁচতে হলে জানতে হবে, একটা কথা আছে না? সো বাঁচতে হলে, এই ধরনের অ্যাটাক থেকে বাঁচতে হলে জানতে হবে এবং সচেতন থাকতে হবে। সো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন।